বিশ্বাস না হয় ওই ছবিটা দেখুন। ছবি দেখুন, পরম পূজনীয় পিতা ঠাকুর মহাশয়। না, আমি বিশ্বাস করি না। বাবা হয়ে থাকা বাবা বলি খালি চোখে দেখতে পাচ্ছেন নাকি চশমাটা এনে দেবো? এই আমি বিশ্বাস করি না বাবা। শান্তি, আমি কি বাবার মতো তোমার এই ব্যভিচারের ছবিটা দেখে অবিশ্বাস করব, নাকি সেদিনের প্রশ্নমালার উত্তরের সঙ্গে উত্তরটা মিলিয়ে নেব ওই ছবিটার সঙ্গে? বাবা আপনি শুনুন, তোমরাও শোনো। গতকাল আমি মা কালীর মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। মায়ের কাছে আমার সংসারের অভাব অভিযোগের কথা জানিয়ে আমি কাঁদছিলাম, গান গাইছিলাম। এমন সময় দুটো বাজে ছেলে কোথা থেকে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। আমি তাদের অনেক বাধা দেওয়ার চেষ্টা করছিলাম। এমন সময় আরেকজন কোথা থেকে এসে পরপর কয়েকটা ছবি তুলে সেখান থেকে তারা চলে গেল। তুমি এই কথাটা আগে বলনি কেন? ভয়ে, লজ্জায়, তোমার মানসিক অবস্থার কথা ভেবে আমি এই কথাগুলো তোমায় বলতে পারিনি গো। পাটিগণিতের প্রশ্নমালার প্রশ্নটা ঠিক মতো অঙ্কটা কষা সত্ত্বেও সেটা উত্তরের সঙ্গে মিলছে না। এটা কার ভুল? প্রশ্নের ভুল না উত্তরের ভুল? আপনাদের বিশ্বাসের ভুল। ওই ভদ্রমহিলা যেদিন ওনার প্রেমিকের সঙ্গে জোড়াজড়ি করছিলেন সেদিন আমিও ছিলাম। ওই ছবিতে আমিও দাঁড়িয়ে আছি। সতী লোকে শান্তি দেবে। এবার কি বলবে? বৌমা, তুমি কি অন্যায়ের কোনো প্রতিবাদ করবে না? বাবা, সূর্য যখন ডুবে যায় তখন সকালের কথা ভেবে কি লাভ? সংশয়, সন্দেহ, ধূপ ছায়া জীবনের পাতায় পাতায় কিং কর্তব্য বিমূঢ়তার অস্পষ্ট অক্ষর। কালী মন্দির, শান্তিকে জড়িয়ে আছে এক মাতাল যুবক। শান্তির দেরি করে বাড়ি ফেরা, আমাকে আজ বুড়ো বলে উপাস করা। আমি আর ভাবতে পারছি না। মাথায় মাথায় আমার অসহ্য যন্ত্রণা। ব্যভিচারের শাসনকর্তা, ব্যভিচারীর স্ত্রীর ছবি হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এই নাও শান্তিকে শাসন করার চাবুক, শান্তিকে ক্ষতবিক্ষত করার চাবুক শান্তি আজ নিজে তোমার হাতে তুলে দিচ্ছে। নাও ধরো সুখ। তুমি সুখে থাকার জন্য তোমার জীবন থেকে শান্তিকে আমি সব ভাঙবো, ভেঙে ভেঙে টচ টচ করে কুচিয়ে নিচে করে আমি ফেলে দেবো সংঘাতের জীবনের কাকবন্ধা। তুই বাঙালি। আমরা যখন তাপসের সঙ্গে কথা বলছিলাম তখন তুই ছিলিস। বল, তুই আমাদের সব কথা শুনেছিস। বল, তাপস কোথায়? বল। আমি আপনাদের কোনো কথা শুনতে পাইনি। আমি
তাপস কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা দেখার কার কাজ? হ্যাঁ বাবু, সেটা অবশ্য আমার কাজ। তাহলে সেই কাজ তুই ঠিক ঠিক পালন করিস না কেন? আমি কি করে জানবো সেই ভাগে তাপস পালিয়ে গেছে? এই, তুই জানিস তুই তাপসকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়ে তুই আমাদের কতখানি ক্ষতি করেছিস? তাপস আমাদের গোপন ব্যবসার অনেক কিছুই জেনে ফেলেছিল। ও যদি পুলিশের কাছে সব কিছু বলে দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছি? আমি কি করবো বাবু? তাপসকে কি আমাকে ভুলে গেছে? আবার মিথ্যে কথা। ওই শালাকে! কোথায় গেছে? ও সব মিথ্যে কথা বলে আমাদের ঠকিয়েছে, তাই প্রথমে ওকে ও যদি ধরা পড়ে আমাদের সবাইকে চিনিয়ে দেবে, তাই প্রথমে ওর চোখগুলো অন্ধ করে দেওয়া যাবে। না সিরাজ, ওকে কালা করে দেওয়া, ওকে অন্ধ করে দেওয়া ওর কোনোটাই ঠিক হবে না। ওর সবচাইতে বড় শাস্তি ওকে ছেড়ে দেওয়া। Yes! ও যেমন তাপসকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছে, তেমনি নিচে গিয়ে তাপসকে খুঁজে নিয়ে আসবে। যাও যাও ভাজুয়া। যাচ্ছি বাবু, লিডার আমরা কি ওকে ফলো করবো? না, তার কোনো দরকার হবে না। যাও। যাচ্ছি 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 যাচ্ছি। তোরা আমাকে বড্ড বোকা ভেবেছিলি তাই না? আমি জানতাম তাপস গ্রামের ছেলে, ও সোজা এখান থেকে বাড়ি চলে গেছে, ভয়ে পুলিশের কাছে মুখ খুলবে না। কিন্তু এই ভজুয়া ওরফে ভজ হরিদাস আজ এখান থেকে পালিয়ে গিয়ে সোজা থানায় গিয়ে আমাদের গোপন ব্যবসা পুলিশকে সব জানিয়ে দিল। তাই এই বেঈমানটাকে পালিয়ে যেতে বলে কুত্তার মতো গুলি করে বুঝিয়ে দিলাম যে বেঈমানের শাস্তি ঠিক এই রকমই হয়। ভেঙে দেবো, মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো জানোয়ার। আমি জানোয়ার আর তুমি কি? তুমি কি বললি রাস্কাল? একটা ভদ্রলোকের সংসারে আগুন ধরিয়ে দিয়ে এখন তুই মাথা তুলে কথা বলছিস? তোর পাপের মুখটা আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। খবরদার পুলকেশ, তুই আমার ছেলেকে মারবি না। মামা, তুমি আমার হাত ছেড়ে দাও। যে হাতে এতদিন শুধু কলম ধরতাম, সেই হাত আজ আমার কঠোর কঠিন হয়ে সাধন দণ্ড চেপে ধরেছে। যদি সম্মান রাখতে চাও, যদি অপমানিত হতে না চাও, তাহলে এই মুহূর্তে আমার হাত থেকে লাঠিটা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তুমি আমার বাবাকে ফেলে দিলে কেন? দাদা বলে খাতির করে আমি তোমাকে করে বাধা দিনি, তুমি আমাকে লাথি দিয়ে মেরেছ, আমি বাধা দিনি। তাই বলে তুমি আমার বাবার অপমান সহ্য করবো মনে করছো? কি করবি রে রাস্কেল? আমার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে আমি তোমাকে এগোবেন না,
দিয়ে বড় দাদার হাত থেকে লাঠি কেড়ে নিতে যাচ্ছেন? ছি ছি, আপনি মানুষ না কি? তন্ময়, বাবু, আপনি বা কেমন বাবা? ছেলেকে শাসন করতে পারেন না? কেন শাসন করবো বাবা? আমার ছেলে তো কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি, সমাজ বিরোধীদের দলে নাম লিখে টাকা ইনকাম করছে, সেটা বুঝি অন্যায় নয়? মা কালীর মন্দিরে গিয়ে শান্তিকে জড়িয়ে ধরে ফটো তোলা বুঝি অন্যায় নয়? তুমি জানো ওর সঙ্গে ছবি দেখে আমার বন্ধু সুখময় মস্ত করছেন কি? কোনো উপন্যাসে কোনো পরিচ্ছেদে লিখেছেন কি এক হাতে তালি বাজে? এক হাতে তালি বাজে না রে হতভাগা, বাজে না। তালি বাজাতে গেলে দুটো হাতই চাই, দুটো হাতই চাই। বুঝতে পারলেন পুলকেশ দা? অর্থাৎ মা কালীর মন্দিরে যে ছবিটা তোলা হয়েছে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আছেই তো। শান্তির ইচ্ছা না থাকলে আমি কি জোর করে তার কাছে মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে ইয়ে করতে পারতাম? বিশ্বাস করি না। শান্তি তোর প্রতি দুর্বল, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। কি করে বিশ্বাস করবে? তুমি যে নিজের চরিত্রে মাকড়সার মতো জাল বুনে চলেছ। কি বললে? বুঝতে পারলেন পুলকেশ দা? অর্থাৎ প্রদীপের শিখা দেখে মনে করেন কত আলো, কিন্তু তার নিচে যে কত অন্ধকার তা আপনাদের চোখেই পড়ে না। চোখে পড়লে তো দেখতে পেতে ঘটে, ঘটনাটা আজকে নয়। তাছাড়া মল্লিক কোম্পানিতে কাজ করে আমি যে টাকা ইনকাম করি, শুধু আমি একা ভোগ করি না, প্রায় অর্ধেক টাকার শাড়ি আমি ওই দীপিকা বৌদির হাতে তুলে। দীপিকা তোর কাছ থেকে টাকা শাড়ি নেয়? এক আদর্শ সাহিত্যিক পুলকেশ বাবু, শুধু টাকাই নয়, সেই সঙ্গে ব্লাউজ এবং দীপিকা বৌদির কানে যে এক জোড়া সোনার দুল 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 করে দোলে, সেটাও আমি কিনে দিয়েছি। কি সত্য? তাহলে আমি কোথায়? আপনার ভাবে ওভাবের অনেক অন্ধকারে। এই কথা তো আমি আমার উপন্যাসে লিখেছি। যা পরের জন্য লিখেন তা নিজের জন্য মনে রাখেন না কেন? সাহিত্যিককে সমাহিত করবেন না। প্রয়োজনে বাগানে নিয়ে গিয়ে সাহিত্যের মাটিতে স্বার্থপরতার বীজ ছড়িয়ে দিন, না হলে একদিন দেখবেন আপনাকে পথে পথে ভিক্ষা করতে হবে। এই তো সেদিন তুমি মুখে কত বড় বড় আদর্শের কথা বলে গেলে। তুমি সেদিন লিপিকে সমাজ বিরোধীদের হাত থেকে রক্ষা করেছিলে, অথচ মাত্র কয়েক দিনেই তোমার এত অধঃপতন। পুরনো কথা বাদ দিন তো। তুমি চলে যাচ্ছ, লিপির সঙ্গে দেখা করে যাবে না? না, লিপি আমার সঙ্গে ঝগড়া করে চলে এসেছে, তাই লিপির সঙ্গে আর কোনো কথা নয়। আর আমি লিপিকে কোনোদিন দিতে দেব না, আর আমি আপনার বাড়িতে কোনোদিন আসবো না। আর কেন আসবো না সেটা বৌদিকে বলে যাচ্ছি। একটা একটা করে বুদ্ধি কোষের মৃত্যু হচ্ছে। তন্ময় পাল্টে গেছে, তন্ময়ের সঙ্গে লিপির বিচ্ছেদ হয়ে গেল। আমার স্ত্রী দীপিকা রঞ্জনের কাছে টাকা নেয়। একটা নির্লজ্জ মানুষ দীপিকার লজ্জা ঢাকার শাড়ি ব্লাউজ কিনে দেয়। পাপের টাকায় সাহিত্যের অক্ষরগুলো পথভ্রষ্ট। এই কথাগুলো আমি আগে ভাবিনি কেন? এবার আমি লেখা পাল্টে দেবো, নতুন করে নতুন লেখা লিখবো। আমি ভালোবাসার ভুলতে দেব না। ভালোবাসার মৃত্যু আসন্ন জামাই বাবু। লিপি, জামাই বাবু, তন্ময় খারাপ হয়ে গেছে। সে আমাকে বাজে কথা বলেছে, আমি তাকে অপমান করে তার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে এসেছি জামাই বাবু। লিপি, কিন্তু এখন আমি কি করব জামাই বাবু? আমার হৃদয় যে পড়ে যাচ্ছে। আমি যে তন্ময়কে ভালোবেসেছিলাম জামাই বাবু। চুপ কর, চুপ কর সর্বনাশী। তুই ভালোই যদি বেসেছিলি তাহলে তন্ময় তোকে ছেড়ে চলে গেল কেন? তোর মতলব আমি বুঝি না মনে করেছিস? তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। কোনো কথা বলবার আগে তুমি তোমার শাড়ি পাল্টে এসো, ব্লাউজটা পাল্টে এসো। কেন পাল্টাবো? তোমার শাড়ি ব্লাউজে পাপ লেগে আছে। পাপ লেগে আছে? কানের দুল দুটো খুলে এসো। দুল? ও দুটো দুল নয়, তোমার বিকৃত যৌবনের ভুল। ভুল হোক, ময়লা হোক, নোংরা হোক, তবু এগুলো আমি খুলবো না। কারণ শান্তি না পাই অনেক পেয়ে মনটা তো শান্ত হয়েছে, সুখ না পাই
শখ তো মিটেছে। লিপিকা শুনবে? তাহলে শোনো, আমি না হয় সংসার চালাবার প্রয়োজনে রঞ্জন ঠাকুরের কাছ থেকে শাড়ি নিয়েছি, গয়না নিয়েছি, এমনকি সংসার চালাবার প্রয়োজনে টাকাও নিয়েছি, তাই বলে তাকে শাড়ি গয়না করে আমি শরীরে পরিনি। তোমরা যেমন একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছ। খবরদার, একদম কথা বলবে না বলে দিচ্ছি। তন্ময়কে যদি ভালোই বেসেছিলি, তন্ময় কেন ছেড়ে চলে গেল? ও লিপি আমার বোন, তাই লিপিকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আজ আমি রঞ্জনের হাতেই তুলে দেব। যদি তন্ময় তা ছেড়ে যাবে, যাওয়ার সময় রঞ্জনকে কেন বলে যাবে? রঞ্জন, বৌদিকে বলে দিও এই বাড়িতে আর আমি কোনোদিন আসবো না, কারণ লেখার ঘরে পুলকদার লিপিকে আমি খারাপ অবস্থায় দেখেছি। রঞ্জন, তুই বেরিয়ে যা রঞ্জন, আমি তোকে। খবরদার বলছি, ঠাকুরপুর গায়ে তুমি হাত তুলবে না। তুমি লিপিকে ছোবে না, লিপি আমার বোন, তাই তোমার কাছ থেকে লিপিকে কেড়ে নিয়ে এই মুহূর্তে ওকে আমি রঞ্জনের হাতে তুলে দিলাম। এই আধুনিক যুগে মানুষ কত উন্নত হয়েছে, তাই না? পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে মেয়েরা কাজ করছে, অথচ আমার দুই ছেলে চিন্ময় আর তন্ময় আর মেজ বৌমা ডোরাকে দেখে আমার মনে হয় ওরা মানুষের মতো দেখতে হলে কি হবে, আসলে ওরা মানুষ নয়, অমানুষ, বনমানুষ। বাবা, বাবা গো, বাবা। এই রে, সুখময় আবার জেগে উঠেছে, এ আবার পাগলামি শুরু করেছে। এখন আমি কি করি? বুঝলে বাবা, আমার জীবন থেকে না আমি পৃথিবীটাকে ছুটি দিয়ে দিলাম। এখন ভাঙা বাড়ির ফাটা দেওয়ালে আমি পুরনো ক্যালেন্ডারের মতো ঝুলছি। সুখ ঝুলছে, আমার মানসিক শান্তির পেন্ডুলাম বেঠিক ভাবে ঝুলছে। চেতনার ঘড়িতে আর ঘন্টা বাজে না, তাই তো এখন বুঝতে পারা যায় না এখন সকাল না সন্ধ্যে। ওরে সুখ, তুই কিসের সুখে এত হাসছিস বাবা? মেজ ভাই সব কিছু কেড়ে নিয়েছে, চাকরি চলে গেছে, ছোট ভাই মাতাল, শান্তি কোথায় যেন চাকরি করে টাকা নিয়ে এসে সেই টাকায় তোর চিকিৎসা করাচ্ছে, আর তুই বদ্ধ পাগলের মতো দিন রাত হাসছিস। তুই কি একটু কাঁদতে পারিস না বাবা? একটু কাঁদতে পারিস না? তুমি তো কাঁদছো বাবা, তুমি তো কাঁদছো। এদিকে বাবা মায়েরা কাঁদলেই তো ছেলেদের সাথে। আচ্ছা বাবা, শান্তি কোথায়? শান্তি চাকরি করতে গেছে বাবা। শান্তি চাকরি করে, কিন্তু কেন চাকরি করে? না করলে আমরা খাবো কি? তোর চিকিৎসা হবে কি করে? ডাক্তার পথ্য আর ওষুধের পিছনে খরচ জানিস? পাগল দাদা ডালপা লাগলো, ছাগল ভাইরা সব খেয়ে দিয়েছে। অক্ষয় ভট, তোমার সব পাতা শেষ। ওরে কে আছিস? সুখময়কে ধর, আমি ওকে সামলাতে পারছি না। আপনি ওকে ছেড়ে দিন শুভঙ্কর বাবু, আমি ওকে দেখছি। দাঁড়াও ডাক্তার, তোমাকে আমি ভালো করে দেখি। তুমি তো সেই বন থেকে বেরিয়ে আসা 1 নম্বর খরগোশ। চুপ করুন। তোমার পা দুটো হায়নার মতো, তোমার চোখ দুটো বন বেড়ালের মতো। তুমি এশিয়া মহাদেশটাকে তোমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওই আফ্রিকার জঙ্গলে ছেড়ে দিতে চাও। সেখানে ম্যান্ডেলা আছে, ম্যান্ডেলা। শুভঙ্কর বাবু,
আপনি ওর হাতটা ধরুন, আমি এক্ষুনি ওকে ইঞ্জেকশন দেবো। না না, আমি ইঞ্জেকশন দেবো না, আমি ইঞ্জেকশন দেবো না। হবে ইঞ্জেকশন? তোমার স্বামী তো অনেক আগেই আমাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তুমি তো সেই শুকুনির বউ গৃহিণী। তাহলে বাড়িতে আর দেখা যাচ্ছে না। ও চিৎকার হাতিয়ার পাগলামে ঠেলায় শেষ পর্যন্ত রাজ্যে যেতে না হয়। সত্যি আছি, সত্যি আছি, সত্যি আছি। ছোটবেলায় মা তোকে চাচি খাইয়ে আছিয়ে দিত, তুই তখন ছিলি একটা ছোট্ট দাদা, দাদা, এখনো তুমি দাদা বলছো? বলো গাধা। তুমি তোমার স্বামীকে নিয়ে আমার এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কেন ওরা চলে যাবে? আপনার প্রিয় পুত্র বদ্ধ পাগল বড় ছেলেকে বলে দিন চাকরি করা শান্তি ঠাকুরুনের শান্তি জল নিয়ে হয় তাড়াতাড়ি সুস্থ হোক, না বাড়ি থেকে বেরিয়ে যান। ডাক্তার, আপাতত ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিন। আপনারা ধরুন, আমি এক্ষুনি ওকে ইঞ্জেকশন দেবো। তোরা কেউ আমাকে ছুবি না, কেউ কেউ তোরা আমাকে ছুবি না, কেউ না, কেউ না। ডাক্তার, তারপর তুমি আমাকে একটা ইঞ্জেকশন দাও, আমি চির ঘুমে ঘুমিয়ে যাই। রাজা দশরথের অকাল মৃত্যু ঈশ্বরের প্যারাডাইস লস্ট। ঈশ্বর, তুমি কি এই পৃথিবীতে একবার নেমে আসতে পারো না? একবার, শুধু একবার। ভেতরে আসতে পারি? কি পুলিশ? ঈশ্বর বাবু আপনি? ঈশ্বর? ঈশ্বর? হ্যাঁ, পরিচয় করে দিই। উনি হচ্ছেন আমাদের থানার ওসি মিস্টার ঈশ্বর দত্ত। বসুন বসুন। দোরা মিষ্টি, বড় জন্য মিষ্টি আনাও। ঠিক আছে ঠিক আছে। আপনি আমার বাড়িতে, কি সৌভাগ্য আমার। আয় সৌভাগ্য নয় মিস্টার সেন, আমি আপনার দুর্ভাগ্য ডেকে নিয়ে এসেছি। বড়বাবু, আপনি তো বেশ রসিক আছেন। আমি আপনাকে রসের কথা বলতে আসিনি মিস্টার সেন, আমি এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। কি বলছেন বড়বাবু? আপনি আমাকে অ্যারেস্ট করবেন? কিন্তু কেন? আপনার বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ আছে, যেমন ঘুষ নেওয়া, সমাজ বিরোধীদের সঙ্গে অবাধ মেলামেশা, পুলিশের ভেতরের খবর বাইরে পাচার করে দেওয়া, আরো আরো অনেক অনেক অভিযোগ আপনার বিরুদ্ধে আছে, যা আপনি থানায় গেলেই জানতে পারবেন। মিথ্যা কথা। সত্য কি মিথ্যা? কথা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা কথা। সত্য কি মিথ্যা সেটা আপনি আদালতে প্রমাণ করবেন। এখন আমাকে আমার ডিউটি করতে দিন। আনন্দ, মিস্টার সেনকে অ্যারেস্ট করো। তুমি তুমি ধরো, আমি এখনই থানা থেকে সসম্মানে ফিরে আসছি, যাবো আর আসবো। তুমি বৌমা, পুলিশ চিন্ময়কে ধরে নিয়ে গেল কেন? জানি না, আমি কি জানি না। কোথায় যাচ্ছ? থানায়? থানায়? থানায় যাবো কোন দুঃখে? আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। বৌদি, তুমি সত্যি বাপের বাড়ি চলে যাবে? তোমার দাদা যে অপরাধ করেছে তাতে সহজে ছাড়া পাবে না। কাজে এই শত্রুপুরীতে আমার পক্ষে একা থাকা সম্ভব নয়। কাজে ভবিষ্যতে এই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে আসবো না। আর তাছাড়া তোমার দাদাকে না আমার আর ভালো লাগছে না। খুব তাড়াতাড়ি তোমার দাদাকে আমি ডিভোর্স করে নেব। বৌদি, আর তোমার দাদার সুখের ভাগ নিয়েছিলাম বলে আমি তো আর দুঃখের ভাগ নিতে পারি না। আমি বাবা জানি যে জীবনটা শুধু ভোগ করার জন্য, কাজে যেখানে ভোগ নেই সেখানে আমিও নেই। গুড বাই শ্বশুর মশাই, শেষ প্রণাম। বৌদি, বৌদি, বৌদি দাও।
বাবা দস্যু রত্নাকর কি জানতো যাদের জন্য সে পাপ করছে, ডাকাতি করছে, তারা একদিন তার পাপ নিতে ভাগ রাজি হবে না? জানতো না, জানতো না। মানুষ ভুল করার আগে জানতে পারে না কেন সে ভুল করছে, কার জন্য সে ভুল করছে। সেই ভুলের মাসুল কি হতে পারে? বাবা, আমি এতদিন ভুল করেছি, মেজ বৌদি আমার চোখ খুলে দিয়েছে। আমি মেজ বৌদির কথা শুনে তোমাকে, দাদাকে, বড় বৌদিকে, লিপিকাকে অসম্মান করেছি। তুমি আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো। ওরে হতভাগা, ক্ষমা আমার কাছে চাইবার আগে তুই ক্ষমা চেয়ে নে তোর বড় বৌদি, তোর বড়দার কাছে। আমার বড় বৌমা শান্তির পায়ে ধরে তোর জীবনটা ধন্য করে। বাবা, ভালোবাসা কাকে বলে, সেবা কাকে, কেমন করে মানুষকে আমি যাব বাবা, আমি যাব। বড়দা, বড় বৌদি, লিপিকা সকলের কাছে ক্ষমা চেয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব বাবা, ভুলের প্রায়শ্চিত্ত করব। সত্যের দিকে মানুষ ফিরছে। ওরে সুখ, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে দেখ মিথ্যা কেমন করে পরাজিত হচ্ছে আর সত্য কেমন করে জয় লাভ করছে। আজি সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে। আজি সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে। মানুষ মানুষকে বাসবে ভালো, সকলেই মানুষ হবে। আজি সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে। আজি সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে। তোমার মতো বুদ্ধিমতী বউ যার সংসারে, তাই এই সংসারে কি অব্যবস্থা থাকতে পারে বউ? আপনি বলুন মামা বাবু, আপনার ছেলে যদি আমার ব্যবস্থা আগে নিত তাহলে আজকে ওর এই দুর্দশা হতো না বৌমা। এই যে তুমি আমার রঞ্জনের মতো ভালো ছেলের সঙ্গে তোমার বোন লিপির বিয়ের ব্যবস্থা করে দিলে, তা কি তুমি ছাড়া অন্য কেউ করতে পারতো না? পুলকেশ তোমার বোনের বিয়ে দিতে পারত? বিয়ে বলে যার সংসার চালাবার মুরদ নেই সে দেবে আমার বোনের বিয়ে? বলে খাতা পেন নিয়ে দিন রাত কি সব ছাই পাস লিখছে। বলি ওই সব মানুষের সংসার করাই ভুল হয়েছে। ভাগ্যিস আমার মতো বউ পেয়েছিল, তাই এই জীবনে বেঁচে গেল। কথা 100 বার সত্যি বৌমা। পুলকেশ যদি বই লেখা ছেড়ে দিয়ে খাতা সারার কাজ শিখতো, আর পয়সা রাখার জায়গা থাকতো না। আজকাল 2 নম্বরই খাতা লেখায় কত পয়সা। পয়সা শুধু ইনকাম করলে হয় না মামা, পয়সা রাখতে শিখতে হয়। হ্যাঁ বাবা পুলকেশ, তা তো শিখতেই হবে। এতদিন আমি যা পয়সা ইনকাম করেছি তার অর্ধেক চলে গেছে আত্মীয় পরিজন আর ভূত ভোজন করতে। তাই তোমার বৌমার সঙ্গে আলোচনা করে ঠিক করেছি। কি ঠিক করেছো বৌমা? বলে যাকে তাকে বাড়িতে রেখে খাইয়ে পড়িয়ে বাজে পয়সা নষ্ট করা চলবে না। নষ্ট করবে বৌমা? কেন নষ্ট করবে? আমরা ছাড়া যখন তোমাদের সংসারের ভালো মন্দর মধ্যে কেউ নেই, কারোর সঙ্গে যোগাযোগ রাখবে না। অন্যের কথাবার্তা শোনো মামা, রঞ্জনের সঙ্গে লিপির বিয়ে যখন হয়ে গেছে তখন ছেলে বউকে নিয়ে তুমি মানে মানে কেটে পড়ো। বড় মানে কোথায় যাব? কোথায় যাবে সেটা তুমি তোমার ছেলের সঙ্গে যুক্তি করে ঠিক করো। তোমার তো অনেক বুদ্ধি গো মামা, সেই বুদ্ধিটা পরের কল্যাণে কাজে না লাগিয়ে নিজের সংসারের কাজে লাগিয়ে ফেলো। বৌমা পুলকেশ সব কি কথা বলছে? আপনার ভাবনা ঠিক কথাই বলছে মামা। আর আপনাদের আমাদের বাড়িতে জায়গা হবে না। বলি রঞ্জন লিপিকে বিয়ে করে নিয়ে এলেই কাল সকালে আপনারা মানে মানে এ বাড়ি থেকে বিদায় হয়ে যাবেন। বৌমা তুমি
তোমার জন্য আমি এত করলাম, আর তুমি কিনা পুলকেশের সঙ্গে কয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। ঠিক আছে, রঞ্জন বউ নিয়ে ফিরে আসুক, আমি তাকে বলবো। কি বলবে বাবা? তুমি আমাকে কি বলবে? চল চল রে রঞ্জন, পুলকেশের আমরা আপনার লোক নই। আমাদের খাইয়ে পরি ওর অনেক পয়সা বাজে খরচ হয়ে গেছে, তাই এই বাড়িতে আমাদের টাকা খাওয়া কিছুই চলবে না। তাহলে চলো বাবা, আমরা এখান থেকে চলে যাই। এত বড় অপমান আমাদের সহ্য করে যায় না। দাঁড়া দাঁড়া, এত সহজে যাবই বা কেন? লিপির সঙ্গে তোর বিয়ের জন্য যৌতুক দিতে হবে। কি বলছো মামা? মামা, এতক্ষণে তুমি একটা জব্বর চাল দিয়েছো। তা তো দেব, আমার ছেলে তো আর ফেন্না নয়। অন্য জায়গায় বিয়ে দিলে আমি দস্তুর মতো দেনা পাওনা নিয়ে তবেই ছেলের বিয়ে দিতাম। তবে এটা এই নিজেদের মধ্যে বলে আমি সেসব কথা ভাবিনি। তা তোমরা যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ, তখন দেনা পাওনা না নিয়ে আমি ছেলের বউকে গড়ে তুলবো কেন? বাবা, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। কি বললি? পণ যৌতুক যে জন্য নেবে সে কাজটাই হলো না। তার মানে লিপির সঙ্গে আমার বিয়েই হলো না। বিয়ে হয়নি? না, আমি রেজিস্ট্রি অফিসে যাওয়ার আগে লিপি আমাকে বললো, রেজিস্ট্রি করার আগে মা কালীর মন্দিরের সামনে তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে, চলো। আমি বললাম আমি সিঁদুর কোথায় পাবো? লিপি বললো তুমি একটু অপেক্ষা করো, আমি দোকান থেকে সিঁদুর কিনে নিয়ে আসছি। আমি বললাম যাও, তাড়াতাড়ি আসবে। সেই যে গেল আর ফিরে এলো। তারপর কি হলো? তারপর আমি বললাম, লিপিকে বললাম তুই তো সঙ্গে যেতে পারতিস। আমি যেতে চেয়েছিলাম বাবা। লিপি আমাকে বললো, যাকে নিয়ে সারা জীবন ঘর করবো তাকে তুমি অবিশ্বাস করো না, তোমার কোনো চিন্তা নেই। যাকে নিয়ে সারা জীবন ঘর করবো তা তোমাকে ছাড়া আমি বড় মূল্য দিতে পারবো না। আমি বললাম যাও, তাড়াতাড়ি আসবে। তারপর সে এলো না দেখে আমি চারিদিকে কত খুঁজলাম, কোথাও দেখা পেলাম না। তাই তো তোমার কাছে জানতে এলাম, যদি সে তোমার কাছে ফিরে আসে। হতভাগা ছেলে, এতটা বয়স হলো তবু তোর বুদ্ধি হলো না। একটা মেয়ে তাকে ধাক্কা দিয়ে বোকা বানিয়ে চলে গেল। হায় 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 হায়, কি ভাবলাম আর কি হয়ে গেল, হয়ে গেল। যা রঞ্জন, তুই আর তোর বৌদি গিয়ে লিপিকে খুঁজে নিয়ে আয়। আরে বিয়ে না হলে কি হবে, লিপি তো তোর হবু বউ। যা, আগে বউ খুঁজে নিয়ে আয়। যা যা। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি যেখান থেকে ওই লিপিকে খুঁজে বার করবোই। লিপি, লিপি। তুমি হাসছো? শয়তানের বেটা ছেলে কোথাকার! দাঁড়াও, আগে লিপিকে খুঁজে নিয়ে আসি, তারপর তোমার মজা আমি দেখাচ্ছি। আবার আমাকে তুমি কি মজা দেখাবে দীপিকা? সংসারে শান্তি রক্ষার জন্য আমি তোমার অনেক অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি। তুমি লিপির সঙ্গে আমার চারিত্রিক বদনাম দিয়েছিলে। লজ্জায় ঘেন্নায় আমি একেবারে ভেঙে পড়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি দীপিকার মতো মূর্খ বোকা মহিলার কথায় মিথ্যে বদনামের বোঝা মাথায় নিয়ে অভিমান করে আমার বসে থাকা ভুল হয়েছে। সেদিন আমার ভুলের জন্যই দীপিকা লিপিকার ক্ষতি করে দিয়েছে। লিপিকার অসহায় মুখটা আমার মনে পড়ে যাচ্ছে। না না না, যেমন করে হোক লিপিকাকে খুঁজে বার করতেই হবে। ও যে আমার ছোট বোনের মতো। মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই। সে আমার ছোট বোন,
বড় আদরে ছোট বোন, সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। অফিসের কাজটা শেষ করে আসতে প্রায় 1 ঘন্টা দেরি হয়ে গেল। কখন বাড়ি ফিরবো কে জানে, বাড়িতে অসুস্থ মানুষটা কেমন আছে কে জানে। ওগো ঠাকুর, মা কালী, বাড়িতে গিয়ে যেন দেখি সব ঠিক আছে, সব ঠিক আছে। বৌদি কেমন আছো বৌদি? কেমন আছে? তোমার দাদা আগের চেয়ে একটু ভালো আছে লিপি। আর আমি, আমাকে তো দেখতেই পাচ্ছ, এই অফিস থেকে বাড়ি ফিরছি, এই আর কি চলে যাচ্ছে। কিন্তু তুমি, তোমার সিঁথিতে সিঁদুর নেই কেন? তোমার তো বিয়ে হয়ে গেছে। না শান্তি বৌদি, আমার দিদি জোর করে মাতাল রঞ্জনের হাতে আমাকে তুলে দিয়েছিল ঠিকই, কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যাওয়ার আগে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আমি যে বড় অসহায় বৌদি, আমি তোমার হাত ধরে অনুরোধ করছি, যেমন করে তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দাও, যে কোনো একটা চাকরি জোগাড়। চাকরি হয়তো একটা জোগাড় হয়ে যাবে লিপি, কিন্তু থাকবে কোথায়? এই সমাজে তুমি তুমি একটা সুন্দরী মেয়ে যুবতী, তোমার নিরাপত্তা কে দেবে? ওই রঞ্জনের মতো, ওই তুষার মল্লিক মতো শয়তানদের হাত থেকে কে তোমায় রক্ষা করবে? এ কি তুমি? হ্যাঁ, আমি তন্ময়। আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি বৌদি, তাই তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। না না, তুমি তো কোনো ভুল করোনি ঠাকুরপো। ভুল করেছিলাম আমি, তোমার দাদা তোমাকে ভাইয়ের মতো ভালোবেসে। ভুল করেছিল ওই মেয়েটা তোমাকে হৃদয় নিয়ে বৌদি। আমাদের ভালোবাসার প্রতিদান দিয়েছো ঠাকুরপো, তাহলে আমাদের মতো চরিত্রহীনা মেয়েদের কাছে আবার অমনি করে ক্ষমা চাইতে এসেছো কেন ঠাকুরপো? বৌদি, তুমি আমার কানে চড় মারো, আমাকে আরো কটু কথা বলো, তবু শেষকালে বলো তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, বেকারত্বের যন্ত্রণা আর মেজ বৌদির কুমন্ত্রণায় আমাকে মাতাল অমানুষে পরিণত করেছিল। তাই তো তোমাকে, দাদাকে, বাবাকে, লিপিকাকে আমি অনেক খারাপ কথা বলেছি। লিপির সঙ্গে আমি জঘন্য ব্যবহার করেছি। লিপি, তুমি আমাকে ক্ষমা করো। যা ঘটে গেছে তা ভুলে গিয়ে তুমি আগের মতো আমার সঙ্গে কথা বলো। আমি বৌদিকে বুঝিয়ে বলো, লিপি আমি তো আমার অপরাধ স্বীকার করেছি, তাহলে বৌদি আমাকে ক্ষমা করতে পারছে না কেন? কেন কেন? ওঠো ওঠো ঠাকুরপো, ওঠো। অনুশোচনায় দগ্ধ ছেলেকে মা কি কখনো ক্ষমা না করে থাকতে পারে? বৌদি, তুমি আমাকে ক্ষমা করেছো? বলো বৌদি, বলো। চোখের জল মুছে ফেলো, পুরুষ মানুষকে কাঁদতে নেই ঠাকুরপো। বৌদি যাও, ওই মেয়েটা এখনো তোমার জন্য হৃদয়ে তোমার আসন দখল করে বসে আছে, যাও ওর সঙ্গে কথা বলো, ওর মনের ভুল তুমি কাটিয়ে দাও। কিরে মুখপুরি, আর চাকরি করবি নাকি? আমি তোমার পাশে থাকতে চাই, আমি তোমার বেশ, তাই হবে। ঠাকুরপো, তোমার দাদাকে, বাবাকে যা বলবার আমি বুঝিয়ে বলবো। তার আগে এক কাজ করো দেখি, এই মা কালীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি বলছি, এই নাও সিঁদুর কৌটো। এই সিঁদুর কৌটো নিয়ে এই মেয়েটার সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও তো। দারুণ দারুণ। আপনি কি ভাইয়া, বোনকে তো শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ? বরকে তো শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছিস, দাদাকে না বলে চুপি চুপি বিয়ে করে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু পুলকেশদা, আপনি আমাকে ক্ষমা করবেন। কি ভাইয়া, বোনকে তো ঘরে নিয়ে যাচ্ছ, কোন যৌতুক হিসাবে যে এই বই ছাড়া দেবার মতো কিছু নেই। তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি।
তুমি কি সত্যিই মানবী না দেবী? বাবারে বাবা, আপনি চুপ করুন। যেভাবে আমার গুণকীর্তন করতে শুরু করেছেন, আপনার স্ত্রী যদি শুনতে পায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। আবার আমার নামে উল্টো পাল্টা কথা। না না, আপনারা কেউ পিছিয়ে যাবেন না, বিশ্বাস করুন। আমি ওই রঞ্জন ঠাকুরপোর কথা শুনে আপনাদের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি, তার জন্য লজ্জায় ঘেন্নায় আজ আমার আত্মহত্যা করতে ইচ্ছা করছে। আত্মহত্যা কেন করবে দিদি? স্বামীর কাছে দীক্ষা নিয়ে তুমি নতুন করে আবার জীবনটাকে শুরু করো। ঠিক বলেছ বোন, তোমার সঙ্গে সুখ ঠাকুরপোর সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। ওরে অলেপি, ওরে আমার বোন, তুই আমার সঙ্গে রাগ করিস না মা, তুই আমার সঙ্গে রাগ করিস না বোন। ওগো শুনছো, আমার কথা শোনো। বলি আমি মূর্খ মেয়ে মানুষ, ভালো করে কথা বলতে জানি না। ওই মামা বাবুর পাল্লায় পড়ে আর রঞ্জন ঠাকুরপোর কথা শুনে আমি তোমাকে, লিপিকে, এই বৌদিকে কত অপমান করেছি। তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও গো, তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। ওঠো ওঠো দীপিকা, ওঠো। আমি তোমাকে কোনো দিনই ভুল বুঝিনি। পুলক ঠাকুর, যান, আপনি ওদের নিয়ে বাড়ি ফিরে যান। আমার কিছু বাজারে কাজ আছে, আমি কাজ ছেড়ে তারপর ফিরছি। আরে চলো ভাইয়া, চলো। যাও ঠাকুরপো, যাও। দীপিকাকে নিয়ে বাড়ি ফিরে যাও, তারপর আমি আসছি। হ্যাঁ, সেই সঙ্গে শান্তি বৌদির সংসারটাও দেখে আসি গে। সবাই চলে গেছে, এবার আমাকে বাজার টাজার সেরে বাড়ি ফিরতে হবে। হয়তো অনেক দেরি হবে, কখন বাড়ি ফিরবো কে জানে। এত বাজারে কাজ আছে, কত দেরি হবে কে জানে। একদম দেরি হবে না। কে তোমরা? তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমাকে অনেক আগেই আমরা তুলে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু একটা বিশেষ কারণে আমরা গা ঢাকা দিয়ে বসেছিলাম, তাই তোমাকে আমরা তুলে নিয়ে যেতে পারিনি। আমাদের লেটার তোমার জন্য পাগল। চলো ছাড়ো। এখান থেকে সোজা তুলে নিয়ে তোমাকে নিয়ে যাবো আমাদের গোপন আড্ডায়। সেখানে শুয়ে থাকবে আমাদের লিডারের পুরো সচ্চাই। বাবা গো, বলে আমি তো এখন অনেকটা ভালো হয়ে গেছি বাবা। এরপরে আপনি শান্তিকে চাকরি করতে নিষেধ করে দিন। বৌমা আজ ডিউটি থেকে ফিরলে আমি তখনই বলবো। হ্যাঁ, আজ কদিন আমি লক্ষ্য করছি শান্তি আমাকে এড়িয়ে চলছে। হয়তো চাবুক মারার কথাটা সে এখনো ঠিক বলতে পারেনি। সুখ, তুই সবেমাত্র সুস্থ হয়ে উঠেছিস, এই সময় তুই এইসব কথা মনেই আনবে না বাবা। সুখ, মানুষের জীবনে এমন একটা সময় আসে, আর সে সময় এমন কিছু ভুল হয়ে যায়, সেই ভুল আর সংশোধন করা যায় না। আমি আমার ভুল সংশোধন করে নেবো বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন নির্ভুল লক্ষ্যে পৌঁছাতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোর জীবন সুখময় হোক, শান্তিময় হোক। শান্তির কথা আমি যতই ভাবছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। শান্তি তার স্নেহ, মায়া, ভক্তি, ভালোবাসা দিয়ে আমার জীবনটাকে ভরিয়ে দিয়েছে। বিনিময়ে আমি তাকে কি দিয়েছি? লাঞ্ছনা, গঞ্জনা আর অপমান। শান্তি সুন্দরী, শিক্ষিতা, পরিশ্রমী। সে ইচ্ছে করলে ডরার মতো, ডরা যেমন চিন্ময়কে ছেড়ে চলে গেছে, সেও আমাকে ছেড়ে চলে যেতে পারতো। কিন্তু সে তো আমাকে ছেড়ে যায়নি। সে তার সমস্ত শ্রম দিয়ে, অর্থ দিয়ে আমাদের সংসারের সমস্ত দায়িত্ব সে একা ঘাড়ে তুলে নিয়েছে। আজ জীবনে শান্তিকে পেয়ে আমি ধন্য হয়েছি। আমি আজ শান্তির সঙ্গে দেখা করে তাকে বলবো, এ ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহার খানিক আমি মাগি নত শিরে, এই বলে নদী জলে ফেরিনু মানি। জীবন আমার নাম, মান কর মোর ধাম, জেলা বর্ধমান। কবিতাটা ঠিক তোর মনে আছে? আরে তোর মতো গাধার যদি মনে থাকে তাহলে আমার মনে থাকবে না। আমি কিন্তু দেখে ফেলেছি। এই রে দীপিকা বৌদি, আরে আমি তো একদম আপনাকে লক্ষ্যই করিনি।
আমরা যে মেয়ে মানুষ ঠাকুরপো, বউদের তোমাদের কারো নজরে পড়ে না, কারণ বউরা থাকে প্রদীপের নিচে, সেখানে যে অনেক অন্ধকার। আমি কার মুখে কি কথা শুনছি রে? সাহিত্যের কথা, জীবন দর্শনের কথা। এই যে এখন ওসব কথা বাদ দাও, আসল কথা বলো, কাজের কথা। হ্যাঁ, কাজের কথা বলো। হ্যাঁ, বল। হ্যাঁ, বৌদি বলুন, আমার বাড়িতে আপনারা কি মতলবে? আমার বোনের শ্বশুর বাড়ি দেখতে এলাম। বোনের শ্বশুর বাড়ি মানে? তোর ভাই তন্ময়, মানে বর্তমানে আমার ভাই না। বলিস কি রে? হ্যাঁ ঠাকুরপো, ওই মা কালীর মন্দিরের সামনে আপনার ভাই আমার বোনের স্মৃতিতে সিঁদুর পরিয়ে বিয়ে করে নিয়েছে। বাবা, এ তো খুব আনন্দের খবর। কিন্তু যাদের নিয়ে এত আলোচনা, তারা কোথায়? ওরা বাইরে দাঁড়িয়ে আছে। কেন ভেতরে আসছে না কেন? ভয়ে লজ্জা। আরে হতভাগা তন্ময়, আয় বলছি, ভেতরে আয়। ওঠো লিপি, ওঠো। আরে হতভাগা, তা বাড়ির বউকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলি কেন? বল বাইরে দাঁড়িয়েছিলি কেন? তোকে আর আমি চোখ মারতে পারবো না। তুই যে অনেক বড় হয়ে গেছিস, তুই যে সাবালক হয়ে গেছিস। দাদা, তুমি ও কথা বলো না দাদা, তুমি আমাকে মারো, আরো মারো। বাহ, অপূর্ব। ক্যামেরা থাকলে আজকের এই স্বর্গীয় দৃশ্যে একটি ছবি আমি তুলে রাখতাম। বাবা, কি আনন্দের ব্যাপার। বাবা শান্তি, তোমরা কোথায় আছো? এসো, দেখো কি আনন্দের ব্যাপার। সবাই মিলে আনন্দ করো। কি হয়েছে? এত আনন্দ কিসের? দীর্ঘজীবী হও, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের জীবন সুখময় হোক, মধুময় হোক। বাবা শান্তিমা, শান্তির কাণ্ডটা দেখছেন বাবা? ওদেরকে মন্দিরে বিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, অথচ নিজের এখনো কোনো পাত্তা নেই। এই ওদেরকে বরণ করতে হবে, শাঁখ বাজাতে হবে, উলুধ্বনি করতে হবে। এত কাজকে আমি একা করব? শান্তির কাণ্ডটা দেখো বাবা। সে কি শান্তিমা এখনো বাড়ি ফেরেনি? তাহলে কি শান্তির কোনো বিপদ? সর্বনাশ হয়ে গেছে। ওই শান্তি বাবুদিকে তুলে নিয়ে গেছে। কোথায়? ওই তুষার মল্লিকের লোকেরা শান্তি বাবুদিকে তুলে নিয়ে গেছে। দীর্ঘদিন ধরে শান্তির আশায় বসে থেকে আজ আমি শান্তি পেলাম। সুখময় সেন, তুই আমার ব্যবসা বন্ধ করে দিয়েছিস, তুই আমার ব্যবসার লক্ষ লক্ষ টাকা ক্ষতি করে দিয়েছিস, তাই তার প্রতিশোধ নিলাম তোর বউ শান্তিকে কেড়ে নিয়ে। তুই যখন শুনবি নিষিদ্ধ পল্লীতে শুয়ে সর্বস্ব হারিয়ে ধর্ষিতা শান্তি ডুকরে কাঁদছে, তখন তুই হাত ফেল করবি। রাস্তা থেকে আমাকে জোর করে তুলে নিয়ে এসে আমার ইজ্জত নিয়ে এখন আবার তুই দাঁড়িয়ে বেহায়ার মতো হাসছিস। তা তো হাসবই। আজ যে আমার অনেক দিনের স্বাদ পূর্ণ হয়েছে, তোমার আনন্দ হচ্ছে না? তোমার বর সুস্থ, পুরো অসুস্থ, দীর্ঘদিন উপবাসের পর আমি তোমার দেহ দেউলে জেলে দিয়েছি। কামনার প্রদীপ, তুমি হাসো, আমাকে আদর করে জড়িয়ে ধরো। জানোয়ার, আমার মাংস খেয়ে তো তৃপ্তি হয়নি, এবার যা গিয়ে তুই তোর বোনের মাংস খেয়ে আয়, তুই তোর মায়ের মাংস খেয়ে আয়। আর তাই দেখে আমি আনন্দে হাততালি দিয়ে নাচবো। তুই আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস,
আমার সুখের সংসারে আগুন ধরিয়ে দিয়েছিস, আমাকে নষ্ট করে আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস, তাই তোকে আমি সহজে ছাড়বো না। কি করবি? আমি কি করবি তুই? কি করার ক্ষমতা তোর আছে? তুই যাতে আর ভবিষ্যতে কখনো কোনো মেয়ের সর্বনাশ করতে না পারিস, তার জন্য তোকে আমি শেষ করে দেবো। মরে গেছে, এখন কি হবে? আমি বাচ্চা রঞ্জন, তুই যখন আমার গোপন থেকে ঠিকানা জেনে ফেলেছিস, তখন তোকে আমি শেষ। বৌদি কোথায়? বল আমার মিথ্যা কথা। আমি জানি না। আমাকে বাঁচা। শয়তান তুষার মল্লিক, তুই আমার শান্তি বৌদির ইজ্জত নষ্ট করে গলা টিপে মেরেছিস, তাই তখন আমি তোর গলা টিপেছি। তন্ময় বাবু, ওকে ছেড়ে দিন, আই নিজের হাতে তুলে নেবেন না, নাহলে আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। বৌদি, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। বৌদি, তুমি ফিরে এসো। ভাই, ক্রিমিনাল তুষার মল্লিককে অ্যারেস্ট করে গাড়িতে নিয়ে চলো। শান্তি, শান্তি, তুমি কথা বলো শান্তি। কি শান্তি? শান্তি কথা বলছে না কেন? শান্তি, শান্তি, তুমি কি আমার সঙ্গে এখনো রাগ করে আছো? শান্তি, 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 তুমি কথা বলো। শান্তি, না না, এ আমার শান্তি নয়, এ আমার শান্তি নয়, এ আমার শান্তি হতে পারে না। এ শান্তি হলে আমার সঙ্গে ঠিক ঠিক আমার কথা বলতো। এ আমার শান্তি হতে পারে না, না না না, এ আমার শান্তি হতে পারে না। আদিম হিংস্রতা আবার জেগে উঠেছে। জামা পরা মানুষগুলো আবার গুহার মধ্যে প্রবেশ করেছে, সেখান থেকে বেরিয়ে আসছে আদিম হিংস্রতা। যে আদিম হিংস্রতা কাজ করছে আমাদের সমাজের শান্তি, মানসিক শান্তি। তুমি কোথায়? শান্তিকে খোঁজে বেড়াই যে খুঁজে তারে নাহি পায়, হাহাকার করে কেঁদে কেঁদে বল শান্তি তুমি কোথায়? শান্তিকে খোঁজে বেড়াই যে খুঁজে তারে নাহি পায়, হাহাকার করে কেঁদে কেঁদে বল শান্তি তুমি কোথায়? 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 ধন্যবাদ।